করোনাকালে আমি তপন কুমার চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষক, রামনগর বিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, তাকক খুলনা, দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি এখন তোমাদের সাধারণ বিজ্ঞান হতে সপ্তম অধ্যায়ে এসিড, ক্ষারক ও লবণ এর ব্যবহার এবং অপব্যবহার জনিত আলাপ আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে আমার এই পড়াটা লক্ষ্য করো এবং দেখো। প্রথমে আসছে এসিড। এসিড মূলত কি? যে সমস্ত যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত করে যদি লবণ ও হাইড্রোজেন গ্যাস সৃষ্টি করা যায় তাহলে সেটা এসিড। বা যে সমস্ত যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন দেয় সেও এসিড। বা যে সমস্ত যৌগ ক্ষারের সাথে লবণ ও পানি উৎপন্ন করে তাও এসিড। আমরা লক্ষ্য করি উপরে আমি কয়েকটা এসিড লিখেছি দুই দফায়। এদিকে লক্ষ্য করো, এই এক সারিতে দুটো এসিডের নাম আছে, অপরদিকে এদিকে লক্ষ্য করো, এই এক সারিতে তিনটি এসিডের নাম আছে। এই ভিন্ন করে লেখার একটি মাত্র কারণ, এই এসিডগুলো দুর্বল, অপরদিকে এই এসিডগুলো অত্যন্ত শক্তিশালী এসিড। এই এসিডগুলো যখন ক্রিয়াশীল থাকে তখন এদের ক্রিয়া কৌশল ঠিক এমন। এমন কেন হলো? এই হাইড্রোজেনটাই দেখো, এই হাইড্রোজেনটা যা প্লাস আকারে আয়নমান আছে, এই হাইড্রোজেনটা ওরা প্রতিস্থাপন করতে পারে। তবে এই গোলাপি যে অ্যাসিডগুলো আছে এরা অতি স্বল্প মাত্রায় হাইড্রোজেন প্রতিস্থাপন করে। অন্যদিকে এই গোলাপি যে অ্যাসিডগুলো আছে এই অ্যাসিডগুলোতে পূর্ণ মাত্রায় হাইড্রোজেন প্রতিস্থাপন করে। এই গোলাপের অ্যাসিডগুলো অতি স্বল্প মাত্রায় হাইড্রোজেন প্রতিস্থাপন করে বলে এরা দুর্বল অ্যাসিড। অপরদিকে এই গোলাপের যে অ্যাসিডগুলো আছে এই অ্যাসিডগুলো পূর্ণ মাত্রায় হাইড্রোজেন প্রতিস্থাপন করে বলে এরা শক্তিশালী অ্যাসিড। এখন এই অ্যাসিড কিভাবে হলো? প্রথম সংজ্ঞাতে যাই আমরা, যে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণমান হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন এখানে দেখি এটা একটা সোডিয়াম মৌল, এটি একটি ধাতু। এই সোডিয়াম মৌল যদি যে কোনো অ্যাসিডের সাথে, এখানে যতগুলো অ্যাসিড আছে যদি আমি বিক্রিয়া দিই, তাহলে যেমন ধরি আমি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমি বিক্রিয়া দিই, তার অর্থ এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা অ্যাসিটিক অ্যাসিড বা ইথেনয়িক অ্যাসিড, এইটা কার্বনিক অ্যাসিড। এখন এখানে যখনই আমরা বিক্রিয়া লাগাবো তখন ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক ওই একই ভাবে যদি আমি অ্যাসিটিক অ্যাসিডের সাথে বা ইথেনিক অ্যাসিডের সাথে ওই
সোডিয়ামের বিক্রিয়া দিতাম, তাহলে সোডিয়াম অ্যাসিটেট, তাহলে কিন্তু সোডিয়াম অ্যাসিটেট হতো আর হাইড্রোজেন গ্যাস হতো। ঠিক এইভাবে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতাম, সোডিয়াম নাইট্রেট হাইড্রোজেন গ্যাস হতো। কার্বনিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দিতাম তখন কি হতো সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন গ্যাস হতো। তাহলে আমরা এটা নিশ্চিত বলতে পারি যে ধাতুর সাথে ক্রিয়া করে লবণ, এগুলো সব লবণ, আর এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে, অর্থাৎ এটি একটি অ্যাসিডের সংজ্ঞা। অপরদিকে আমি কি বলেছি আর, যে পানির দ্রবণে যদি হাইড্রোজেন আয়ন দেয়, পানি কি, পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো অধাতু সান্নিধ্যের সৃষ্টি একটি সমযোজী মৌল যৌগ হলেও পানিতে পোলার আয়ন আছে। তার অর্থ আমরা জানি যে সমযোজী যৌগগুলো ইলেকট্রন শেয়ারকরণের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে। এখানে শেয়ারকৃত ইলেকট্রন দ্বয় যে স্থানে শেয়ার করার কথা তা না করে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে অনেক বেশি হয়, এ অক্সিজেনের কেন্দ্রের দিকে যাওয়ায় এর দুটো পোল তৈরি হয়। এই দুটো পোলে এইগুলো ধনাত্মক পোল, অপোজিটে এইগুলো ঋণাত্মক পোল সৃষ্টি হয়। এ কারণে এটি একটি পোলার যৌগ হয়। এই পোলার যৌগে সকল প্রকার অ্যাসিড হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। অর্থাৎ এর সংজ্ঞাটাও স্পষ্ট যে পানিতে যে সমস্ত যৌগ হাইড্রোজেন আয়ন দেবে তারা অ্যাসিড, অর্থাৎ এ হাইড্রোজেন আয়ন দেয়, অর্থাৎ এটি একটি অ্যাসিড। অপরদিকে অ্যাসিডের আরেকটি সংজ্ঞা কি, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানির সৃষ্টি করে। ক্ষার মূলত ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, যেমন ধাতুর অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম একটি ধাতু, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড সৃষ্টি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই ক্ষারক। কিন্তু ক্ষার কারা? এই সমস্ত অক্সাইড এবং হাইড্রোক্সাইড ধাতু যদি পানিতে সলিউটেড হয়, মানে পানিতে দ্রবীভূত হয়, সেইগুলো হয় ক্ষার, আর সবগুলো হয় ক্ষার। তাহলে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। অর্থাৎ এই অনেকগুলো ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের মধ্যে যেগুলো খালি পানিতে দ্রবীভূত হবে সেইগুলো হবে ক্ষার, আর ক্ষার আর সকল ধাতুর অক্সাইড আর হাইড্রোক্সাইড সব মিলে কিন্তু ক্ষার। তাহলে এখানে আমরা এর যে কোনো একটা অ্যাসিড নেই, ধরি আমি সালফিউরিক অ্যাসিড নিলাম আর একটি ক্ষার নিলাম, ধরি সোডিয়াম হাইড্রোক্সাইড, একটি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। এই সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। এই সোডিয়াম সালফেট এটি একটি লবণ, অপরদিকে এটা তো পানি, তোমরা তো সকলেই জানো। তাহলে যে সকল যৌগ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে সেই সমস্ত যৌগকে আমরা অ্যাসিড বলি। তাহলে এখন তোমরা দেখলে যে তিনটে সংজ্ঞা এখানে খাড়া হয়েছে। আর একটু দেখি ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, যেমন আমরা বলেছিলাম ক্ষারক। অপরদিকে অ্যাসিডের সংজ্ঞা দিতে যে আমি বলেছিলাম ধাতু এবং ধাতু ধর্মীয় যৌগমূলক। যদি আমি লক্ষ্য করি এটা কি লিখেছি আমি NH3, এটা অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটি অ্যাসিড, কি অ্যাসিড এটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটি হ্যালোজেনিক অ্যাসিড, মানে হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেন যখন বন্ধন সৃষ্টি করে তখন সেটা
অ্যাসিড হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সকলেই হচ্ছে হ্যালোজিক অ্যাসিড। এদের কিছু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ফলে এগুলো অত্যন্ত শক্তিশালী বা তীব্র অ্যাসিড। এই অ্যাসিডগুলো সাথে যখন বিক্রিয়া হয় তখন কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে একটি যৌগমূলক কি করলো, একটি লবণ তৈরি করলো, আর প্রতিপক্ষে কি হলো, হাইড্রোজেন গ্যাস সৃষ্টি করলো। তাহলে ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস, এবং যৌগমূলকের সাথে ধাতু ধর্মীয় যৌগমূলকের সাথে বিক্রিয়া করেও লবণ এবং হাইড্রোজেন গ্যাস সৃষ্টি করে। অর্থাৎ এটি আমরা স্পষ্ট করে বলতে পারি যে নির্ভরযোগ্য তিনটি সংজ্ঞা। এখন প্রশ্ন যে এখানে সোডিয়াম কিভাবে থাকে। আমরা ইলেকট্রনের সংখ্যার দিকে যদি তাকাই তাহলে আমরা বলি যে সমস্ত মৌল ইলেকট্রন দান করে ক্যাটায়ন উৎপন্ন করে, যেমন সোডিয়াম, এই বিক্রিয়ার দিকে তাকাই, এই বিক্রিয়ক সোডিয়াম এবং সালফিউরিক অ্যাসিড। এখানে সোডিয়ামের জারণ মান 0, কিন্তু এখানে সোডিয়ামের জারণ মান প্লাস, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন দান করে এই যৌগ গঠন করেছে। এখন সালফেটের যেহেতু দুটো ঋণাত্মক জারণ মান থাকায় দুটো ঋণাত্মক জারণ মান দুটো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দুটো সোডিয়ামের সাথে বন্ধন সৃষ্টি করে সোডিয়াম সালফেট Na2SO4 সৃষ্টি করেছে। তার মানে যদি আমরা বন্ধন তৈরি করার চেষ্টা করি তাহলে বন্ধনটা ঠিক এইরকম হয়, ঠিক এরকম হয়। এইভাবে কিন্তু সোডিয়াম সালফেট লবণ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে লবণগুলো হলো একসাথে অ্যাসিড, ক্ষার ও লবণের সমন্বয়, লক্ষ্য করো যখন এরকম হলো তখন কি হলো, এই যে আমরা লক্ষ্য করি এই বিক্রিয়ার দিকে, আরেকটা বিক্রিয়ার দিকে আমরা লক্ষ্য করি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, করে কি হলো, সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করছে। এখন দেখি এখানে তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড, উভয় তীব্র, এ যে লবণ তৈরি করলো নিরপেক্ষ লবণ সৃষ্টি হলো। যদি কিনা এই দুই উপাদান যে পাত্রে রাখা হয় সেই পাত্রে যদি এদের সম্পূরক উপাদান থাকে, তার মানে যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার প্রয়োজন পড়ে, একটু কম থাকবে না, একটু বেশি হবে না, তাহলে কিন্তু এই লবণ নিরপেক্ষ লবণে পরিণত হয়। অপর থেকে যদি মনে হয় এরকম যে সোডিয়াম হাইড্রোক্সাইড 5 গ্রাম, ধরি 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 15 গ্রামের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, ধরি আমার, কিন্তু এটা নাও হতে পারে, এটা আবার হিসাবের ব্যাপার। তো ধরে নিলাম যে 5 গ্রামের যোগ্যতা আছে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কিন্তু এই 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের 15 গ্রামের সাথে বিক্রিয়া না করে দেওয়া আছে বিক্রিয়কে 18 গ্রাম, তাহলে 18 বিয়োগ 15 ইকুয়াল টু 3 গ্রাম বাড়তি সালফিউরিক অ্যাসিড আছে, থেকে যাবে পাত্রে, বিক্রিয়া আর হবে না। যে কারণে এই যৌগটা, এই লবণটা তখন কিন্তু কি, এই পাত্রের অবস্থা তখন কি হবে, এই পাত্রের অবস্থা হবে তখন কিন্তু অ্যাসিডীয়। এ কারণে ক্ষারের মাত্রা বেশি এবং অ্যাসিডের মাত্রা বেশির উপরে নির্ভর করে যে ওই পাত্রের অবস্থা কেমন হবে, ক্ষারীয় না অ্যাসিডীয়। এখন দেখি আমরা এই পাত্রের অবস্থা নিরূপণ করার জন্য আমরা একটা নির্দেশক ব্যবহার করি। নির্দেশকগুলো কি হলো, নির্দেশকগুলো হলো লিটমাস পেপার। যদি আমরা এই সকল দ্রবণের মধ্যে নীল লিটমাস কাগজ ঢুকিয়ে তার বর্ণ যদি লাল হয়ে যায় তখন সেটা অ্যাসিডীয় হয়, আর যদি লাল লিটমাস পেপার ঢুকিয়ে যদি বর্ণ
নীল হয়ে যায় তখন সেটা প্রমাণিত হয় ক্ষারীয়। আর পিএইচ এর মান মাত্রার উপরও কিন্তু এর অবস্থান নির্ভর করে। মূলত পিএইচ বলতে আমরা কি বুঝি? কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের, দেখে নাও তোমরা, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। আবার শোনো, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। এখন পিএইচ এর মান কত হতে পারে? 0 থেকে 14 পর্যন্ত হতে পারে পিএইচ এর মান। পিএইচ মান 0 থেকে 14 পর্যন্ত হতে পারে। 0 থেকে 14 পর্যন্ত পিএইচ এর মান হলে মধ্যমান 7 একক হয় নিরপেক্ষ। 7 একক অপেক্ষা পিএইচ এর মান বেশি হয় ক্ষারীয়। 7 একক অপেক্ষা কম হলে অ্যাসিডীয় হয়। তবে 7 একক হতে 4 একক পর্যন্ত দুর্বল অ্যাসিড, 4 একক থেকে আরো 0 দিকে আসলে তীব্র অ্যাসিড, 7 একক থেকে 8.5 থেকে 9 একক পর্যন্ত থাকলে দুর্বল ক্ষার, 8.5 বা 9 থেকে 14 দিকে গেলে তীব্র ক্ষার। অতএব আমরা তখন বুঝতে পারি যে অ্যাসিড হোক আর ক্ষার হোক, অতিমাত্রায় কোনোটা হলে জীবের ক্ষেত্রে অত্যন্ত বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। প্রকৃতিতে বায়ুর উপাদান, মাটির উপাদান, পানির উপাদান, এমনকি আমাদের দেহে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে অ্যাসিড নিঃসৃত হয় আমাদের খাদ্যদ্রব্যকে হজম করার সহায়তার জন্য, এর মাত্রাও যদি কখনো বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাসিডের সৃষ্টি হতে পারে এবং পেটে ব্যথা সহ নানা রকম উপসর্গ মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। এমনকি এই অসুখে মানুষের মৃত্যু হতে পারে। অর্থাৎ আমাদের একটি মাত্র লিভার বা যকৃৎ আছে, আমাদের এই বক্ষপিঞ্জরের নিচের এই অংশটায় আছে। এই অংশটায় এই যকৃৎ বা লিভার থেকে সৃষ্ট লিভার রস গলব্লাডার বা পিত্তথলিতে যায়, সেখান থেকে সেই রস ক্ষরিত হয়ে আমাদের ক্ষুদ্র অন্ত্রে পড়ে। এখন এই যে রসটা, এই রসটা যেমন ক্ষারীয়, অপরদিকে আমাদের পাকস্থলী থেকে আসা যে অ্যাসিড গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এটা কেন হয়? অ্যাসিড আমাদের খাদ্যদ্রব্যের সাথে মিশে খাদ্যকে ঝলসিয়ে দেয়। ওই ঝলসানো খাদ্যগুলো আমাদের বিভিন্ন রকম এনজাইম, যেমন পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এই সকল এনজাইমগুলো তখন ওই খাদ্য উপাদান থেকে খাদ্য সার অংশকে দেহে রক্তের সাথে মেশাতে সাহায্য করে। কিন্তু অতিমাত্রায় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে থেকে যায়, যা আমাদের লিভার থেকে সৃষ্ট ক্ষার প্রশমিত করতে পারে না, তখনই কিন্তু আমাদের পেটে ব্যথা সহ আমাদের নানা রকম ক্ষতির কারণ হয়ে যায়। তো এখন দেখি লবণ। তাহলে আমরা কি দেখলাম? লবণ আমরা অ্যাসিডীয় লবণ হতে পারে, ক্ষারীয় লবণ হতে পারে, আবার কখনো কখনো পূর্ণ লবণ হতে পারে, আবার কখনো কখনো নিরপেক্ষ লবণ হতে পারে। এইরকম ভাবে আমরা এই অ্যাসিড এবং ক্ষারকে অনেক রকম ভালো মন্দ দিক আছে। যেমন কিরকম, মাটিতে খালি কি অ্যাসিডীয় উপাদান ভালো হলে মাটির উর্বরতা নির্ভর করে বা উদ্ভিদ গ্রহণ করতে পারে? ঠিক তাও না, ক্ষারীয় হলেও, অতিমাত্রায় ক্ষারীয় হলেও না। এ কারণে আমরা লক্ষ্য করি কতগুলো যৌগ, যা তোমাদের বইতে আছে, লক্ষ্য করে দেখো, বইতে আছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। এই সকল যৌগগুলো আমাদের বইতে আছে এবং এখানে ওই বইতে স্পষ্ট করে আছে যে কৃষিক্ষেত্রে বিশেষ ভূমিকা লাভ করে। কেন, কিভাবে এর সৃষ্টি হলো? আমরা যদি
লক্ষ্য করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার ও সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি যৌগ উৎপন্ন করে? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে আর পানি হয়ে যায়। এই অ্যামোনিয়াম সালফেট কৃষিক্ষেত্রে নাইট্রোজেন এবং সালফারের বিশেষ কাজে ব্যবহৃত হয়। অপরদিকে এটা একটু ক্ষার, এটা একটি অ্যাসিড। আবার যদি আমরা বইতে আছে স্পষ্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়? অ্যামোনিয়াম নাইট্রেট আর পানি উৎপন্ন হয়। আমাদের কৃষিক্ষেত্রে নাইট্রোজেনের উপাদানগুলো উদ্ভিদকে গ্রহণ করতে সাহায্য করে। আমরা ইতিমধ্যে এও জানি যে কোনো যৌগ আয়নিত অবস্থায় বা কোনো মৌল আয়নিত অবস্থায় ছাড়া উদ্ভিদ গ্রহণ করতে পারে না। তো আমরা যদি অ্যামোনিয়াম ফসফেট দেখি তাহলে কি দেখতে পাই? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট এখানে নাইট্রোজেন এবং ফসফরাস সারের সৃষ্টি করে জমিতে। এভাবে জমির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের গ্রহণযোগ্য উপাদান মাটিতে ফিরিয়ে আনে। তো এখানে দেখি মানুষের পাকস্থলী গ্রন্থি থেকে যে অ্যাসিড নির্গত হয় একটি হ্যালোজেনিক অ্যাসিড, অতি তীব্র এই অ্যাসিডটি অতি মাত্রায় পেটে জমা হলে পেটের ভিতরে ব্যথা সহ বিভিন্ন রকম খারাপ উপসর্গগুলো দেখা দেয়। মানুষের এমনকি মৃত্যুর কারণও হয়, ক্ষতর সৃষ্টি হয়। তো এই অ্যাসিডটা প্রশমন করার জন্য যে আমরা ক্ষার ব্যবহার করি সে ক্ষারটি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণ। কেন এই দুটো ব্যবহার করি আমরা? অধিকতর সক্রিয় ধাতু কখনো আমরা ব্যবহার করি না। যেমন কিরকম? প্রথম গ্রুপের মৌল হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের সক্রিয়তার মান দ্বিতীয় গ্রুপের মৌল ম্যাগনেসিয়াম অপেক্ষা অনেক বেশি। অপরদিকে অ্যালুমিনিয়াম 13 গ্রুপের মৌল হয়, এর সক্রিয়তার মান তুলনামূলকভাবে গ্রুপ 1 এর সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এদের তুলনায় অনেক কম হয়। এই সাসপেনশনগুলো মানুষের পেটে অ্যাসিডকে অতিমাত্রায় অ্যাসিডকে প্রশমিত করতে সাহায্য করে। এখন এই অ্যাসিড ক্ষারক বা ক্ষার বা লবণ যেমন মানুষের উপকার করে তেমন ক্ষতিও করে। আমাদের দেশে চরিত্র হনন হয়ে যাওয়া কিছু কিছু মানুষ এই অ্যাসিডকে তাদের অকাম বা খারাপ কাজ করার জন্য ব্যবহার করে। যেমন অনেকের গৃহবধূ বা অনেক অবিবাহিত নারীর ক্ষেত্রে এই অ্যাসিড নিক্ষেপ করে। আবার কিছু কিছু মানুষ এই অ্যাসিড দিয়ে এই বেশ কিছুদিন আগে বাংলাদেশে অ্যাসিড বোমা নামে বোতলের মধ্যে অ্যাসিড পুরে মানুষের গায়ে মেরে দেওয়া, বিভিন্ন রকম করা, এগুলো মানুষের অনেক ক্ষতি করে। মুখকে ঝলসি দেয়, চেহারাকে বিকৃত করে ফেলায়, এমনকি মৃত্যুর কারণ হয়ে যায়। এখানে 1995 সালে বাংলাদেশ সরকার একটা নতুন আইন করেন যে যারা কোনো মানুষের অ্যাসিড ছোড়ার কারণে মৃত্যুর কারণ হবে তাদের ন্যূনতম যাবজ্জীবন জেল না হয় মৃত্যুদণ্ড পর্যন্ত হবে। অর্থাৎ কখনো কোনো অবস্থায় তোমরা যেন কখনো এই পাপের কাজে যেও না। তুমি, আমি বা আমরা সকলে যারা এই পৃথিবীতে আসছি সকলে পৃথিবীতে বেঁচে থাকার আমাদের অধিকার আছে। কারোর অধিকার থেকে বঞ্চিত করাও বড় মহাপাপ।
এ কাজ করেও তুমিও নিজে কখনো তৃপ্তি পাবে না, শান্তি পাবে না। কি শান্তি পাবে? তুমি এসিড মারলে বা তোমার কেউ মারলে বা কেউ মারলো, তার যদি যথার্থ বিচার হয়ে এমন হয় যে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে জেলের ভাত খেয়েই সারা জীবন যেতে হবে। আর না হয় মৃত্যুদণ্ড, তাহলে তো তার আর পৃথিবীর মুখ দেখা হবে না। কেন এই কাজ করে নিজের পাপের ভাগী হবে? যাই হোক, আমার এই অ্যাসিডের মাধ্যমে আমাদের বিভিন্ন উপাদান, বিভিন্ন লবণ, বিভিন্ন সাবান, ডিটারজেন্ট সহ যাবতীয় উপাদান তৈরি করার রসদ কিন্তু অ্যাসিড এবং ক্ষারকের মাধ্যমে তার সৃষ্টি হয়। যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে পারে সে দেশ তত বেশি উন্নত। কেন? সালফিউরিক অ্যাসিড এমন কোনো দিক নেই যে এই অ্যাসিড মানুষের প্রয়োজন পড়ে না। ওষুধ প্যাটেন্টে রঙের কার্যকারিতাকে বৃদ্ধি করার জন্য নানাবিধভাবে এই অ্যাসিডের প্রয়োজন হয়। আবার এই অ্যাসিডগুলো আমাদের অনেক ক্ষতির কারণ, যেমন অ্যাসিড ছুড়লে হয়, তেমন প্রকৃতির বায়ুতে যদি সালফারের উপাদান থাকে তাহলে প্রাথমিক অবস্থায় সালফার ডাইঅক্সাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড থেকে পানির সাথে বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করতে পারে। কিরকম? সে ধরি সালফার মুক্ত বায়ুর সাথে বিক্রিয়া করলো, করে যে যৌগ তৈরি করলো সেই যৌগটির নাম সালফার ডাইঅক্সাইড। এইবার এই সালফার ডাইঅক্সাইড আবার বায়ুর সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু প্রকৃতিতে বিভিন্ন রকম তাপমাত্রা বিভিন্ন সময় প্রবাহিত হয়। এখানে যদি আমরা নিজেরা সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করতে চাই তাহলে কিন্তু মুক্ত বায়ুর সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে না। তখন কি করে? সালফার ডাইঅক্সাইড 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বা প্লাটিনাম চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইড সৃষ্টি করে। এই সালফার ট্রাইঅক্সাইড কি করে? এই সালফার ট্রাইঅক্সাইড 98% সালফিউরিক অ্যাসিড শোষণ করে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম সৃষ্টি করে। এই পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, মানে পানি দ্রবণে দেওয়া হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক প্রকৃতিতেও কিন্তু এই সালফার বায়ুর উপাদান যদি থাকে, যুদ্ধ বিধ্বস্ত দেশে বা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলোর আশপাশে বা তাদের আকাশে পর্যাপ্ত পরিমাণে সালফার থাকে, সে সমস্ত জায়গায় যদি পর্যায়ক্রমিকভাবে এইভাবে সালফিউরিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে উঠে আসে, তাহলে সেই বৃষ্টিকে আমরা রঙিন বৃষ্টি, লালচে বৃষ্টি দেখি, অ্যাসিড বৃষ্টির কারণ। ঠিক ওইরকম যদি কার্বনিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়? তাহলে কার্বনিক অ্যাসিড যদি কার্বন বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়? কার্বনিক অ্যাসিড। তো অতিমাত্রায় কার্বন কি তাহলে বিপজ্জনক। তেমন অতিমাত্রায় নাইট্রোজেন সাও কিন্তু অনেক ক্ষতির কারণ বা বিপজ্জনক। তখন কি হয়? এই নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয়। তাহলে কি হলো? তখন পানি পিএইচ এর মান 7 একক অপেক্ষা কমে গেল। অর্থাৎ পানি পিএইচ এর মান তখন কি হলো? পূর্ণ অ্যাসিডই হয়ে গেল। কেমন অ্যাসিড হলো? তীব্র অ্যাসিড হলো। তাহলে আমরা দেখতে পাই যে প্রকৃতিতে এইরকম অবস্থা সৃষ্টি হলে, যদি এরকম হয়, তাহলে প্রকৃতিতে স্বাভাবিক থাকে না, 7 একক অপেক্ষা কম হয়ে যায়, অতি তীব্র অ্যাসিডি হয়ে যায়, তখন জীবকুল বাঁচতে পারে না। তাহলে আমরা দেখলাম কি অ্যাসিড, ক্ষারক এবং লবণ প্রতিনিয়তই আমাদের কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। অতএব আমরা এই
উপাদান না হলেও বাঁচি না, আবার এই উপাদান অপেক্ষা এই উপাদান বেশি হয়ে গেলেও আমাদের বিপজ্জনক। তাহলে এই উপাদানের পরিমিত পরিমাণ আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। অতি মাত্রা বা অতি কম মাত্রা আমাদের ক্ষেত্রে বিপজ্জনক। প্রয়োজনের অতিরিক্ত হলে বিপদ, আর প্রয়োজন অপেক্ষা কম হলেও আমাদের বিপদ। অর্থাৎ এগুলোকে যথার্থ প্রয়োগ করে আমরা জীবনে বাঁচতে পারি, আমাদের কৃষি কাজকে ত্বরান্বিত করতে পারি, প্রকৃতিকে আমরা মুক্ত করতে পারি, জীবকুলকে টিকিয়ে রাখতে পারি, উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা প্রাণী জলজ প্রাণীকেও বাঁচিয়ে রাখতে পারি। এভাবে আমরা যথার্থ ব্যবস্থা গ্রহণ করে আমরা জীবন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। অর্থাৎ যে উপাদান আমাদের উপকার করে আবার কিছু ক্ষতিও করে, সদা সর্বদা সেই উপাদানগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। তো এখন এখানে থেকে আমরা কি দেখলাম, যে আমাদের পেটের ভিতরে যে সাসপেনশন দিয়ে অতিমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়াকে প্রশমিত করি, সেটা কিন্তু কখনোই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব না। কিছু কিছু মানুষ কি করে, কিছু কিছু মানুষ ওই খাওয়া সোডা বা বেকিং পাউডার খেয়েও কিন্তু উপস্থিত প্রশমিত করে আমাদের কি করে, আমাদের জ্বালানি বারণ করে। কিন্তু এর সক্রিয়তার মান প্রচুর হওয়ায় আজ কিছু উপকার হলো, কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হয়। এমন এক সময় আসে এত বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভারের বিভিন্ন অংশকে, তার অতি দ্রুত সে তার মৃত্যুর মুখে ঢলে পড়ে। এর জন্য সদা সর্বদা আমরা খেয়াল রাখবো যে সদা সর্বদা কি খেয়াল রাখবো, সদা সর্বদা খেয়াল রাখবো যে আমরা কি দেবো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন ব্যবহার করবো। কখনো কিন্তু আমরা এই হাইড্রোক্সাইড বাদে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা লিথিয়াম হাইড্রোক্সাইড কোনো অবস্থাতে আমরা ব্যবহার করব না। তো যাই হোক, আজ যে অংশটা আমরা পড়লাম বা জানলাম, এই অংশটি একটু কঠিন আছে। তোমরা যদি বুঝে থাকো এই অংশটা খুব মনোযোগ দিয়ে বারবার খাতায় লিখবে। অনেকগুলো অ্যাসিডের নাম বা অনেকগুলো যৌগের নাম এখানে উপস্থাপন করা হয়েছে, এগুলো সুন্দর করে খাতায় লিখবে। এবং সবগুলো কিন্তু আমি কোন অ্যাসিড কি নাম তাও লিখে দিয়েছি, কোন যৌগের কি নাম তাও বলেছি কিন্তু, এবং এদের ক্রিয়াকলাপ বা ক্রিয়া কৌশল কি, কেমন ভাবে এরা ক্রিয়া করে সে কথাও বলেছি কিন্তু। এবং ধাতু সম্পর্কে আবার জেনে নাও যে ধাতুগুলো তাহলে কি বলেছি আমি, ইলেকট্রনের সংজ্ঞা সাপেক্ষে বলা যায় যে সমস্ত মৌল ইলেকট্রন দান করে ক্যাটায়ন উৎপন্ন করে। এসটিপিতে সাধারণত